दोस्तों आज हम करेंगे यहाँ पे हंगामा বাস আর কি লাগে বলো 5 কিলোমিটার প্র্যাকটিস ছাড়া যদি কেউ করতে পারে বিশাল ব্যাপার 2 মাসের মতো ঘরেও ছিলাম 2 মাসের মতো ঘরে মটর খাইছো ডেইলি ওইটা অনেক একটু কম বেশি তো ছিলই আর কি একটু এটা তো হবে ভাই গোপন সূত্রে খবর পাও হ্যাঁ ওটা তেমন কিছু না এটা যেটা মানুষের দরকার সেটা তো কম বেশি গার্লফ্রেন্ড ছিল এইটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে পরে এটা পরে মোর যায় আসবে তাই গন্ডগোল হয়ে যাবে টপিক চেঞ্জ আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এখানে একটা দাদা আমার এই দাদার আজকে সাকসেস স্টোরি তোমাদের সামনে আমি তুলে ধরবো তো 2022 সালে যে রিক্রুটমেন্ট ছিল এসএসসি জিডি সেই রিক্রুটমেন্টে কিন্তু এই দাদার হাতের ছাপ মেলেনি ফিঙ্গারপ্রিন্ট তার জন্য তাকে উইথের লিস্টে রাখা হয়েছিল উইথের লিস্টে রাখার পরে 15 মাস পরে কিন্তু তার জয়েনিং লেটার এসেছে এবং আগামী 5-6 তারিখে তার জয়েনিং আছে দাদা আমাদের বিএসএফে সিলেক্টেড আছে এবার তো দাদাদের সাকসেস স্টোরি আছে সেটা নিয়ে এই ভিডিওটা এবং দাদা কিন্তু প্রচুর ডিপ্রেশনের মধ্যে পড়েছিল এবং কীভাবে কী কামব্যাক করেছে না করেছে সমস্ত বিষয় নিয়ে আসবো তো দাদার নাম আমাদের রাজু রায় তোমরা যারা হাতের ছাপ যাদের মেলেনি যারা উইথের লিস্টে যারা ছিলে তারা কিন্তু দাদাকে আমাদের খুব ভালো করে চেনো একদম ফেমাস বয় আমাদের যেহেতু আমাদের এসএসবিতে ছিল এবং এসএসবি একটা বড় একটা ইতিহাস আছে সেই এসএসবি ওখানকার তো যারা ছিল তারা জানে এটা আমি পরবর্তীতে আসবো তো প্রথমে দাদাকে আমি জিজ্ঞেস করবো এখানে যে এবার এই যে রিক্রুটমেন্টটা ছিল 2022 সালের রিক্রুটমেন্ট এর আগে তুমি কতগুলো পরীক্ষা দিছো চাকরির পরীক্ষা কি পরীক্ষা দিছো এর আগে তো 2015 থেকে শুরু করছিলাম আমার জার্নি 2015-তে তেমন একটা সাকসেস পাই নাই তখন নতুন ছিলাম 2018 সালে আমার মেরিট লিস্টে আউট হয়ে যাই তো 2021 সালে তখন একটা পরীক্ষা তত একটা ভালো হয় নাই কারণ বাবাকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম তারপর থেকে 2021 ওইটা তো হলো 2022-এ পরীক্ষা দিলাম হচ্ছে এদিকে কাজ করতে গেছিলাম গ্যাংটকে তো ওইখান থেকে আসার পর পরীক্ষা দিয়েছিলাম তার জন্য ওই সিমেন্টের কাজ করার জন্য আমার হাতের ছাপগুলো ঠিক মতন পাইনি আমার এক্সামও মিসম্যাচ ছিল আর কি তারপরে আবার তো চলে গেলাম পরীক্ষা দিয়ে গ্যাংটক ওইখানে কাজ করার পরে ফিজিক্যালের আমার ডাক পড়ছে 2 দিন আগে আমি জানতে পেরেছি যে আমি পাস করছি তো ওইখান থেকে আসলাম ওইখান থেকে এসে তারপরেও ফিজিক্যালের 2 দিন আগে মানে ফিজিক্যাল ডেটের 2 দিন আগে তুমি জানছো যে তোমার নাম আসছে হ্যাঁ 2 দিন আগে আমি জানছি যে আমার নাম আসছে তুমি রান করো না এখানে আসার আগে ওইখানে কোনো রান প্র্যাকটিস করা হয় নাই হ্যাঁ ডাইরেক্ট এসে আমি রানিং করছিলাম ফিজিক্যাল দাদা আমাদের কোনো রকম রানিং করে নাই মানে 2-1 দিন জাস্ট প্র্যাকটিস করতে 2 দিন আগে 2 দিন প্র্যাকটিস কোনো প্র্যাকটিসই করিনি নো প্র্যাকটিস 5 কিলোমিটার মারি দিছো তাও হ্যাঁ বাহ আর কি লাগে বলো 5 কিলোমিটার প্র্যাকটিস ছাড়া যদি কেউ করতে পারে বিশাল ব্যাপার হ্যাঁ এটার জন্য সে দাদার শারীরিক সক্ষমতা আছে এবং সে যেহেতু ওখানে কাজ করে না বাইরে যেহেতু কাজ করে সিমেন্টের কাজ মানে ঢালাই এইসব কাজই তো প্রচণ্ড কিন্তু হার্ড ওয়ার্কের কাজ এগুলো তাও আমার হিসেবে প্র্যাকটিস করা লাগে কিন্তু এটা একদম এক্সেপশনাল অনেক বড় জিনিস আর কি প্র্যাকটিস ছাড়া কিন্তু রান কমপ্লিট করছে এরপরে ওইখানেও বায়োমেট্রিক মিসম্যাচ আমার তখনও হাতের অবস্থা খুবই খারাপ ছিল আচ্ছা বায়োমেট্রিক মিসম্যাচ হয়েছে এবার তো মানে সিলেক্টেড হয়েছে তাই তো এবার বায়োমেট্রিক মিসম্যাচ মোটামুটি 1300 কতজনের ছিল 1337 জনের মতো ছিল 1337 জনের বায়োমেট্রিক মিসম্যাচ ছিল তার মধ্যে কতজনের জয়েনিং লেটার এখন পর্যন্ত আসছে 2022 সালে তার মধ্যে আমি যেটা জানি সেটা মোটামুটি আমাদের 40 জনের একটা লিস্ট বের হয়েছে ওইখানে মোটামুটি 8 জন কি 12 জনের মতো বিএসএফ বাকিগুলো অন্য ফোর্সে আছে ওয়েস্ট বেঙ্গল থেকে আর কি ওয়েস্ট বেঙ্গলে তার আগে মোটামুটি 5 থেকে 6 জনের জয়েনিং আসছে বাকিগুলো এখনো আসেনি যে লিস্টে আসে সেই 40 জনের লিস্টে কি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের নাকি অল ওভার ইন্ডিয়া না অল ওভার ইন্ডিয়ার ওই 1337 জনের মধ্যে 40 জনের হচ্ছে হ্যাঁ তো 1337 জনের মধ্যে আপাতত 40 জনের আসছে এখানে তাই তো আর বাকি যারা আছে তাদের অবশ্যই তাদেরও জয়েনিং লেটার আসবে হ্যাঁ ওটা কোনো ব্যাপার না যারা কেস এবং কেসের ব্যাপারটা বলি অনেকে বলে যে কেস করলে হবে কেস করলে হবে না কেস করলেও হবে কেস না করলেও হবে মানে তোমাদের যারা উইথহেল্ডে ছিল তারা কেসও করছিল তাই তো হ্যাঁ উইথহেল্ডে যারা যায় তো সবাই কেস করে কম বেশি কোনো ব্যাপার না কেস না করলেও হয়ে যায় তবুও একটু মনে সন্দেহ থাকে করে নেয় কেসটা সবাই আচ্ছা যাই হোক আমি মনে করি করে নিলে ভালো হয় তুমি করছিলা হ্যাঁ আমিও করেছিলাম কলকাতা হাইকোর্ট বাকি সবারই আপাতত আসবে ডিপ্রেশনের কোনো ব্যাপার নাই ডিপ্রেশন একটা এমন একটা খারাপ জিনিস আমি যাই তো আমি গেছি ওই ডিপ্রেশনে আমি বুঝি যে ডিপ্রেশনে না যাওয়াই ভালো এদিক ওদিক ঘোরাফেরা করো মনটা শান্ত রাখো একটাই মনের উপর বিশ্বাস রাখো যে হবে না হবে এমন কোনো ব্যাপার না তুমি ডিপ্রেশনে ছিলাম আমি মোটামুটি 2 মাসের মতো ঘরেও ছিলাম 2 মাসের মতো ঘরে মটর খাইছো ডেইলি ওইটা অনেক একটু কম বেশি তো ছিলই আর কি একটু ছিল ছেলে মানুষ ডিপ্রেশনের মধ্যে কিন্তু দাদারা প্রচুর ছিল আমার পার্সোনালি চেনা জানা সব বিষয় জানি তাও ভিডিওর মধ্যে একটু মশলা দেওয়ার জন্য জিজ্ঞেস করছি এইসব সব কিছুই আমার জানা আছে দাদার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কীরকম মানে কীরকম কোন স্কুলে পড়াশোনা করেছো ছোটোবেলা থেকে প্রাইমারি স্কুল বা হাই স্কুল কীরকম পড়াশোনা তোমার কীরকম ছিল ব্যাকগ্রাউন্ড পড়াশোনা মোটামুটি ছিল আর কি অত একটা ভালো না
মোটামুটি এইদিকে ইয়ার্কি ফাতলামি করে যেরকম করে মানুষ, একদম মাধ্যমিক কত সালে দিছো? লাস্ট বেঞ্চের ক্ষেত্র। মাধ্যমিক 2011। 2011 তে মাধ্যমিক দিছো। 2013 তারপরে 14। কাজ পড়াশোনা বাদ দিয়ে কাজ কবে থেকে শুরু করছো? পড়াশোনা বাদ দিয়ে আমার মোটামুটি কাজ শুরু করি কলেজ ফাইনাল ইয়ার দিব আর কি। ফাইনাল ইয়ার দেওয়ার সময় বাদ দিছি আর কি। কত সাল এটা? কত সাল হবে? 15 সাল। 2015 সাল। আর এখানে আরেকটা বিষয়, পারিবারিক যে একটা সিচুয়েশনের ব্যাপার আছে, যেরকম টাকা পয়সার দিক দিয়ে যদি কোনো পারিবারিক ওইটা খুবই খারাপ ছিল। কিরকম ছিল পারিবারিক ফাইন্যান্সিয়াল প্রবলেম? তো খুবই খারাপ ছিল। কেমন ছিল আর কি? তাও কত বছর থেকে তোমাকে কাজ করতে হয়েছে? কোনো অসুবিধা? যেমন একটা সিচুয়েশন যে এখন একটা কামব্যাকের তোমার একটা হিস্ট্রি আছে, সেই কামব্যাকের হিস্ট্রিটা একটু বলো। কামব্যাক মানে মাঝখানে তো আমি এইসব আশা ছেড়ে দিয়েছি, চাকরির আশা। তারপরে হঠাৎ করে হয় কি, আমার বাবার একটু প্রবলেম হয়ে যায়, তারপর থেকে সব কিছু সংসারের দায়িত্ব আমাকেই নিতে হয়। হ্যাঁ, তারপর দেখলাম যে না, এইভাবে বাঁচা যাবে না। এই কাজ টাজ করে মোটামুটি চলছে আর কি, এইভাবে আমাদের সংসারটা কুলাচ্ছে না আর কি। এদিকে বাড়ির ঝামেলা, তার মধ্যে এখন অনেকের বাড়িতে থাকে মাইক্রো ফাইন্যান্স প্রবলেমগুলো, যে কিস্তি টিস্তি দিতে হয়। হ্যাঁ, সেগুলো হচ্ছে না আর কি, পেরে উঠতেছি না আমি, টাকা পয়সা দিয়ে কুলাচ্ছে না। তারপরেই যখন আমার 25 বছর বয়স, তখনই আমি কামব্যাক করলাম যে না, আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, কিছু একটা বলতে কি, যেহেতু আমি এই লাইনে আগে লাইন টেন দিছি, ভাবলাম যে এইখানে যদি একটু বেশি খাটনি করি তাহলে নিশ্চয়ই একটু সাকসেস পাবো আর কি। এটা ভরসা ছিল আমার, তার জন্যই এই দিকেই আর কি বেশি মনোযোগ দিই আর কি। আর তার সাথে আমার বাবাও আমাকে প্রচুর সাপোর্ট করছে। হ্যাঁ, যে নিজে ইনকাম তখন বন্ধ ছিল বাবার, তবুও আমাকে বলছে যে, মানে নিজের জমি বন্ধক দিয়ে তাও আমাকে বলছিল যা কোচিংটা কর। কোচিং করছিলাম পরীক্ষার আগে? কোচিং করছিলাম মোটামুটি 4 মাসের মতো করেছিলাম, বেশি করি নেই। 4 মাস কোচিং করে পরীক্ষা দিয়ে তারপরে কাজে চলে গেছো? হ্যাঁ, 4 মাসে বেশি করতে পারিনি। তো এখন চাকরি পাওয়ার পরে কেমন লাগতেছে, জয়েনিং লেটার হাতে আসার পরে? দেখি এখন তো ভালোই লাগতেছে। হ্যাঁ, দেখি পরবর্তী জীবনটা একটু যদি ভালো করা যায়। তো চাকরি পাওয়ার পরে নাকি প্রচুর মেয়ের খোঁজ আসছে তোমার কাছে? ওইটা তো হবে ভাই, গোপন সূত্রে খবর পাওয়া। হ্যাঁ, ওটা তেমন কিছু না, এটা যেটা মানুষের দরকার সেটা তো কম বেশি আর কি, বিয়ে তো করতেই হবে। গার্লফ্রেন্ড ছিল? এইটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে পরে, এটা পরে মোর যায় আসবে, তাই গন্ডগোল হয়ে যাবে। টপিক চেঞ্জ। বৌদি, তোমরা যদি মানে আমাদের দাদার সাথে বিয়ে হওয়ার পরে ভিডিওটা দেখে থাকো, এটা আমি কাটিং করতেছি না তোমার জন্য, দাদাকে প্রশ্নটা করবা কিন্তু। হ্যাঁ, যাই হোক, সেসব আসতে মানে এখন যে সিচুয়েশন, যা সব ঠিকঠাক আছে, এখন সব ঠিক আছে। চাকরি পাওয়ার পরে যেরকম হয় সেরকম একটা সিচুয়েশন আছে। এমনি মনের থেকে খুশি তো, যে এত কষ্টের পরে একটা? হ্যাঁ, ঠিক আছে, প্রচুর হ্যাপি। আর কিছু যদি কোনো কিছু শেয়ার করার মতো থাকে? শেয়ার করার মতো কিছু নেই। যারা উইথের লিস্টে আছে পরবর্তী আমাদের, হ্যাঁ, তাদেরকে একটাই কথা বলবো যে ডিপ্রেশন হওয়ার কোনো কারণ নেই, শুধু সময় লাগবে একটু। হ্যাঁ, ওই সময়টাকে ধরে রাখো, মানুষের কথা কান দিও না। পাড়া প্রতিবেশী অনেক কিছু বলে যে ওর হবে না, যাদের হয়েছে তারা চলে গেছে, তোরটা হবে না, এতদিন লাগতেছে। আমি বলি যে 2 বছর পরে হলেও হবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যেমন এই যে বিকি যেরকম বললো আমাদের সববারই হবে বিকি, তো 2018 সালের ছেলেপেলে কিন্তু এর আগে যে ট্রেনিং হলো সেই ট্রেনিংয়ে ছিল 2018 সালের ছেলেরা কিন্তু ওখানে ছিল, যেহেতু উইথেল সংখ্যা তখন কম ছিল। এই গতবার উইথেল সংখ্যা প্রচুর হয়ে গেছে, এই জন্য কিন্তু এইবার এই দাদা জয়েনিং কত তারিখে তোমার? আমার 7 তারিখ। 7 তারিখ। তো আমি প্রথমে বলেছিলাম 5-6 তারিখ, তো ধরে নাও 7 তারিখে তার দাদা জয়েনিং। এখন এই যে দাদা জয়েনিং করবে, মাত্র 40 জনের জয়েনিং লেটার আসছে, আরও বাকি কিন্তু 1300 জনের মতো জয়েনিং লেটার এখনও বাকি আছে। সবারই জয়েনিং লেটার আসবে, কারো বাকি থাকবে, কারো পরের রিক্রুটমেন্টের সাথে জয়েনিং লেটার আসবে। এদের যে ট্রেনিংগুলো হবে সেগুলো কিন্তু আমাদের সাথে হবে। এবার যারা আমরা পরীক্ষা দিয়েছি বা তোমরা যে এবার পরীক্ষা দিয়েছো, তোমাদের যে ট্রেনিং পিরিয়ড থাকে সেই ট্রেনিংয়ের সাথেই কিন্তু এই দাদাদের ট্রেনিং হবে। তো তোমরা যে ভিডিও এখন দেখছো, এরপরে ট্রেনিংয়ে যাওয়ার পর কিন্তু এই দাদার সঙ্গে অবশ্যই দেখা হতে পারে। তো এখন এখানে আরেকটা মজার বিষয় তুলে ধরি, যেরকম প্রথমে আমি একটা মজার বিষয় বললাম যে সবাই চেনে একে এসএসবি ক্যাম্পে। এবার দেখো, আমাদের বায়োমেট্রিক মিসম্যাচ হয়েছে। এবার তোমাদের যাদের বায়োমেট্রিক মিসম্যাচ হয়েছে 2024 সালে, এই কিছুদিন আগে যেটা হয়ে গেল এখানে, তো এখানে যাদের বায়োমেট্রিক মিসম্যাচ হয়ে গিয়েছে, ফিজিক্যাল মেডিকেল একসাথে ছিল, একসাথে সব কিছু ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছে। কিন্তু গত বছর আমাদের সাথে এমন হয়েছিল যে প্রথমে আমরা রানিং ট্রেনিং করে আসলাম, আমাদের তখন কিছুই বলেনি যে তোমরা এতগুলো ফর্ম ফিল আপ করো। বাড়িতে আসার পরে 1 সপ্তাহ পরে, 2-3 দিন পরে আমাদের কল করেছে যে তোমরা আবার আসো, তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ওখানে গিয়ে আমাদের 100টা ফর্ম ফিল আপ করতে হয়েছে টোটাল। তো সেখানে দাদাকে কল করেছে ওখান থেকে এসএসবি। তো এই ঘটনাটা দাদা কবার লাগবে তোকে, এটা কম? হ্যাঁ, কল করেছিল আমাকে এসএসবি ক্যাম্প থেকে। তো মানে ব্যাপারটা হলো যে লোক, মানে এসএসবিটা ছিল একদম বাঙালি, রাজবংশী ছিল, পিওর রাজবংশী আমাদের। তো কল করে বলছিল, যেমন আমাদের বন্ধুগুলো কল করে বলে যে তোকে এই টাইমে আসতে হবে অমুক ক্যাম্পে। তো আমি তো সেটা ভাবতে পারিনি যে ক্যাম্প থেকে আমাকে ফোন করেছে। আমি ভাবলাম যে কোনো হয়তো বন্ধুই আমাকে ইয়ার্কি মারতেছে। বারবার কল ছিল, বারবার আমি কেটে দিচ্ছিলাম, তখন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তার জন্য বলছিলাম যে কোন সাগুয়ারে তুই,
তো দাদাকে call তারপরে করছে। ওইখানে যাওয়ার পরে 2 দিন পরে আমাকে পুরো খুঁজছিল, আমিও না ছিলাম সেদিন। সেদিন এমন অবস্থা, ওখানে যা খালি কুচবিহারের ছেলেপেলেগুলোকেই খোঁজা হচ্ছে যে কুচবিহার কার কার বাড়ি কত। আর এই দাদা খালি লুকায় বেড়াকে, মুখ দেখান না। এই সেদিন ডিস্ট্রিক্ট পাল্টাই দিছে নিজের সবার সামনে আর কি, খাতা কলম না, মানে বলার জন্য শুধু। তো এটা হয়ে থাকে এরকম ইনসিডেন্ট, একটা ভালো ইনসিডেন্ট, মজার ইনসিডেন্ট। তো তারপরে আবার ভিডিও কল করেও দেখছি আমি, আচ্ছা যে তুই যদি সত্যি এসএসবি ক্যাম্প থেকে ফোন করিস তাহলে ভিডিও কল কর আমাকে। ভিডিও কলও করছে তোমাকে? ভিডিও কল করেও দেখছি ওকে আমি। দাঁত ভাঙা ছিল একটু এসএসবিটার না, হ্যাঁ। সামনে দাঁতগুলো ভাঙা ছিল পাতলা করে। যাই হোক, এই হলো দাদার ঘটনা। এখন আর কোনো কিছু তোমার জীবনের এমন কোনো ঘটনা যেগুলো তুমি শেয়ার করতে চাও, কিছু দুঃখের সুখের কোনো কিছু? হ্যাঁ, দুঃখ সুখ থাকবে, ওগুলো নিয়ে অত ইসে করলাম না। সেটা যাই হোক, থাকবে এমন কিছু হ্যাঁ। সেটা স্মরণীয় তুলে ধরার মতো। এখন সব কিছু দূর হয়ে গেছে, এখন চাকরিটা পাইছি, বাস হ্যাপি আছি। কারা দূর হয়ে গেছে? আরও টপিক চলে আসছে এক জায়গায় নাকি? যাই হোক, এই হলো ভিডিও আমাদের। অনেক কষ্টের পর কিন্তু দাদার আমাদের চাকরি হলো। যদি আমারও নাম্বার থাকতো, লিস্টে নাম থাকতো আগের বছর, তাহলে কিন্তু একসাথে হতো আমারও। তো যাই হোক, এই হলো একটা এতদিনের পরে, মানে চাকরি পাওয়ার পরেও 15 মাস ধরে নাও, 1.5 বছর চাকরি পাওয়ার পরেও 1.5 বছর এভাবে, তারপরে কিন্তু একটা জয়েনিং লেটার হাতে পাওয়া। এবং অনেকে কিন্তু এখনও পর্যন্ত জয়েনিং লেটার হাতে পায়নি। অনেকে আমার ভিডিওতে এখনও কমেন্ট করে বন্ধুরা, যারা গত বছর ছিল, যে ভাই আমাদের কবে কি হবে না হবে, এই কি কবে মুক্তি পাবো এই যন্ত্রণা থেকে। তো এখন প্রচুর কষ্টের মধ্যে কিন্তু তাদের দিন যাচ্ছে। তো তাদের এতটুকুই বলবো যে তোমাদের সবারই জয়েনিং হবে, অবশ্যই জয়েনিং হবে, যেহেতু তোমাদের 2-3 মাসের মধ্যে হয়ে যাবে সবারই। 2-3 মাসের ভেতরে সবারই জয়েনিং লেটার আসবে। এবং ট্রেনিং কিন্তু এইবার যারা ঢুকবে এদের সাথেই ট্রেনিং হবে, তোমরাও জানো। শুধু মনকে একটু সান্ত্বনা দাও এবং ভালো থাকো সবাই। আর ভিডিওটা এতক্ষণ যারা দেখলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।